বেনজির ও মতিউর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ। সাবেক পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহা দম্পতির বিরুদ্ধে চার্জশিট। দুর্নীতি রুখতে জনগণকে আহ্বান হাইকোর্টের। সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির ফের অবনতি। খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত। বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর পুলিশের সাবেক এডিশনাল আইজি এবং বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট দাখিল করেছে সংস্থাটি। এদিকে দুর্নীতি আইনের শাসনের অন্তরায় উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হাইকোর্ট। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। এবার দুদকের জালে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ ওঠায় তার বিবরণী জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। শুধু তারাই নয়, সম্পদের বিবরণী দিতে হবে বেনজির আহমেদের স্ত্রী ও 2 মেয়েকে এবং মতিউরের 2 স্ত্রী এবং প্রথম স্ত্রীর 2 সন্তানকে। বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা এবং মেজ কন্যা, তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করেছেন এবং ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। শুধু বেনজির আহমেদ নয়, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারের দুর্নীতি প্রমাণিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যানও ছিলেন। তার বিরুদ্ধে 2019 সালেই মামলা করেছিল দুদক। এবার তিনিও তার স্ত্রী ফেরদৌসী সুলতানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8 কোটি 44 লক্ষ টাকার সম্পদ গোপন সহ 2 কোটি 87 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইন অনুযায়ী সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে 3 মাসের মধ্যে তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য সংগ্রহ করা সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন। সেই মর্মে একটি প্রোগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। রিটের শুনানিতে আদালত বলেন, দুর্নীতি সুশাসনের অন্তরায়, তাই সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, বাংলাদেশ পুলিশ কোনো ব্যক্তির দুর্নীতির দায় নেবে না। সকালে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। পুলিশের মধ্যে শুদ্ধি অভিযান অব্যাহত আছে উল্লেখ করে আইজিপি জানান, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তিনি জানান, রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। ব্যক্তির দায় যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে।
বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ এবং সিলেটের বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। কয়েক জায়গায় ধসে পড়েছে পাহাড়। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে 4টি পয়েন্টে, তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। বাতিল করা হয়েছে 2টি উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। সুরমা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সপ্তাহের ব্যবধানে আবারও তুলিয়েছে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সদর, দোয়ারাবাজার ও ছাতকের বিভিন্ন এলাকা। পানিবন্দী লাখো মানুষ। সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। বন্যাতে আমাদের অনেক বাড়ি ঘরদুয়ার পানির তলে। এলাকার মানুষ যোগাযোগের খুবই সমস্যা এবং আমাদের স্কুলে ছাত্রছাত্রী যাওয়ার জন্য খুবই সমস্যা হয়। চলাফেরা নৌকায় যাচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে, অনেক লোক আটকে আছে। কিছু অংশ ভেঙে গিয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে ডুবেছে জেলার বিভিন্ন উপজেলা সহ সিলেট নগরীর নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ড। নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। পিয়াইন নদী, সারি এবং গোয়াইন, এর মধ্যে 3টি নদীর পানির যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর উপশহর তালতলা, মেজরটিলা, বাগবাড়ি, পায়রা সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে। অন্যদিকে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা সহ নিম্নাঞ্চল। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হাজারো পরিবার। 4:30টার দিকে দেখতেছি যে পুরা পানি ভরে গেছে এলাকা। তারপরে এখন আমরা বর্তমানে মুসলিম পাড়া স্কুলে আর এবং অন্যান্য যারা ছাত্ররা আছে ওদের বাসায় এখন অবস্থান করছি। এখন মুসলিম পাড়া সব মানুষ স্কুলে গেছে, ভোররাত্র হইতে পানি তলায় গেছে। বাড়িঘর সব পানির ভিতরে, আমরা স্কুল ঘরে আসতে নিচ্ছি। দীঘিনালার মেরুং, কবাখালী ও শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে রাঙামাটির সাজেক ও লংদুর সাথে খাগড়াছড়ির যোগাযোগ। মহালছড়ি সড়কে বিভিন্ন জায়গা তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বৃষ্টি চলতে থাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে। মাটিরাঙ্গার সাপমারায় ভোরে পাহাড় ধসে পড়ে সড়কের উপর। 4 ঘন্টা পর স্বাভাবিক হয় সড়ক যোগাযোগ। শহরের শালবাগান, হরিনাথপুর, রসুলপুর ও মেহেদিবাগে পাহাড় ধসে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে 3টা বাজে মাটিটা ভাঙছে, আমরা বাড়িছি না 3টা লিয়া পেশাব করাইতাম, এমন মাটিটা ভাঙ্গা পড়তেছে। মাটি আর গাছ ধসে পড়ছে, পরে আমরা তো আটকা পড়ছি, পরে জানলা ধাক্কা দিয়ে এরপরে আমরা বাইরেছি। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে। প্রায় 300-350 পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। পাশাপাশি তাদেরকে আমরা বিগত কয়েকদিন মাইকিং করেছি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যার কারণে স্থগিত করা হয়েছে ফুলগাজী ও পরশুরামের মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আগস্টে বন্যার আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ঢাকার আশপাশ সহ কৃষি জমি রক্ষায় নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকাজ যাতে ব্যাহত না হয় সেদিকে নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বলেন, 3 ফসলি জমি কোনোভাবেই প্রকল্পের জন্য অধিগ্রহণ করা যাবে না। একনেক পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন সহ প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। আগস্টে বন্যার আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। আমরা তো বন্যাগ্রস্তই, বন্যা প্রণ কান্ট্রি আমরা, তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে। খোদা না করেন যদি বন্যা হয়েই যায় তাহলে আমরা যেন তার প্রস্তুত যত সময় কাজ করতে পারি। এছাড়া কৃষিকাজ যেন কোনোভাবেই ব্যাহত না হয় এজন্য কৃষি জমি রক্ষায় নজর দেওয়ার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে
কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে, আবাসনের অর্থে আবাসনের জন্যে কেনা হয়ে গেছে দেখা যায়। যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং বেশি হয়। এই এলাকায় কৃষিকাজ আস্তে আস্তে কমেই যাচ্ছে, শহর এখনো হয় নাই কিন্তু তার আগেই কৃষিকাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিয়ে বলেছেন 3 ফসলি এলাকা 2 ফসলি এলাকা এইগুলিতেও যেন প্রকল্প যদি সুযোগ সুবিধা হয় প্রকল্প না নেওয়ার জন্য। একনেকে অনুমোদিত অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরগুনা ও মুন্সিগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নরসিংদীর রায়পুরায় সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য জমি অধিগ্রহণ, 3 জেলায় কিশোর উন্নয়ন কেন্দ্র স্থাপন ও বিভিন্ন জেলায় পুলিশের থানা, আবাসন ও ব্যারাক নির্মাণ। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর মঙ্গলবার রাতে গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, এখন কিছুটা সুস্থ আছেন বেগম খালেদা জিয়া। বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসনের নিয়মিত চিকিৎসা চলবে। গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে গেলে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট CCUতে ভর্তি করা হয়। পরে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। পেসমেকার বসানোর পর 2 দিন CCUতে থাকেন তিনি। পরে মেডিকেল বোর্ড CCUর সকল সুবিধার কেবিনে স্থানান্তর করে বেগম খালেদা জিয়াকে। ইনফেকশন এড়াতে বাসায় রেখে তার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ম্যাডাম সত্যিকার অর্থে শারীরিকভাবে উনি অত্যন্ত অসুস্থ এবং অসুস্থ থাকার কারণেও ওনাকে শিফট করা হয়েছে শুধুমাত্র যে কোনো সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে, বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, ক্রস ইনফেকশন, এই 2টি সম্ভাবনা থাকে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে, ওনার যেহেতু উনি ইমিউনো কম্প্রোমাইজড এবং ওনার আরও অন্যান্য অনেক রোগ, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ এবং হার্টের যে নতুন সমস্যা, যেটা নতুন সমস্যা ওনার ছিলই, সেটি আরও বেশি মারাত্মক প্রকট আকার ধারণ করেছে। কাজে এই অবস্থার মধ্যে ওনাকে যত দ্রুত সম্ভব ওনাকে এমন একটি এনভায়রনমেন্টে নেওয়া যেখানে ইনফেকশনের সম্ভাবনা কম, সেই জন্য এখানে আনা হয়েছে। উনি এই জন্য আমি কথাটি বলেছি, সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে উনি এখানে চিকিৎসাধীন থাকবেন। যখনই প্রয়োজন পড়বে তখন ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য হসপিটালে যেখানে প্রয়োজন নেওয়া হবে। তবে যেটা প্রয়োজন ওনার যত দ্রুত সম্ভব মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা। এদিকে বিএনপি নেতারা বলেছেন, বাংলাদেশের জমিনের ওপর 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতের ট্রেন চলাচল করতে দেওয়া হবে না। বলেন, ভারতের সঙ্গে করা চুক্তি দেশের স্বার্থ বিরোধী, জনগণ তা মানে না। বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে সরকার বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, উন্নত চিকিৎসা পাওয়া বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার। চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার যেতে দিচ্ছে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী চুক্তি করা হলেও জনগণ তা বাস্তবায়ন করতে দেবে না। আমার পানির ন্যায্য হিসাব আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতা চুক্তি আপনি স্বাক্ষর করেন। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবাদ সভা করেছে জিয়া শিশু কিশোর মেলা। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া 500 পৃষ্ঠার রায়ের কোথাও লেখা নেই যে এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তিনি প্রশ্ন রাখেন, তিস্তার মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে কেন আলোচনা? যেখানে বিশ্বাসই নাই, যেখানে তুমি আমাকে কাটা তার দিয়ে ঘিরে রাখছো, হ্যাঁ, আমার তো পুরো বাংলাদেশটা ইন্ডিয়াটা জেলখানা বানিয়ে রেখেছে এক হিসাবে, তা আমি কেন তোমার মানে রেল লাইন যেতে দেবো? তখন তুমি বলবা যে তোমার চোরা চালানিরা আমার রেল লাইন যাবে, এখন আমার রেল লাইন পাহারা দেওয়ার জন্য আমার সৈন্য লাগবে। এরপর তাই বলবে, সেটা বলুক আর না বলুক, আমার স্পষ্ট কথা, আমি বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছি, বাংলাদেশের জমিনের ওপর দিয়ে 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে
ভারতীয় রেল এখানে চলতে পারবে না। অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বুনিয়াদী কর্মশালার উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশে ভোটাধিকার ও মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতেই বেগম জিয়ার মুক্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারারুদ্ধ, দারুণভাবে অসুস্থ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তার মুক্তি দরকার। মুক্তি তার জন্য না, খালি আমাদের জন্য দরকার। কারণ এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা তার, বিজয় হওয়ার অভিজ্ঞতা তার, আন্দোলন সংগ্রামে বিজয়ী হওয়ার তারই অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এই অভিজ্ঞ নেতৃত্ব দরকার আছে আমাদের। আপসীন এই নেত্রীর মুক্তির জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের জিম্মি করা হয়েছে। অবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল করা না হলে অনির্দিষ্টকালের আন্দোলন চলবে বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের আন্দোলনে ব্যাহত হচ্ছে পড়াশোনা। কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে দাপ্তরিক কার্যক্রম। একই দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরাও। রিপোর্ট করছেন SM ফয়েজ। শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বাতিলের দাবিতে মঙ্গলবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। আমরা এক বাক্যে বলতে চাই, আমরা শুধুমাত্র সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিমের বিরুদ্ধে এখানে অবস্থান নিয়েছি, আমরা অন্য কোন স্কিমের বিরুদ্ধে এখানে অবস্থান নেই। শিক্ষক নেতারা বলেন, পেনশন স্কিম প্রত্যয়ে শিক্ষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা শুধু অধিকার হরণ নয়, মানহানিকরও। শিক্ষক সমাজকে প্রত্যয় স্কিম নামে, এই প্রত্যয় স্কিম প্রবর্তনের নামে শিক্ষক সমাজকে জিম্মি করা হয়েছে। আমাদের চোখের পানিতে ভাসাবেন না, চোখের পানি থেকে আগুন জ্বলে, সেই আগুন জ্বালাবেন না। হাজার হাজার ছাত্ররা আমাদের দিকে তাকিয়ে আছে, তারাই আমাদের উত্তরসূরি, তাদের জন্য আন্দোলন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আন্দোলন। প্রত্যেক স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড, আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল। তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব, এমনকি আমাদের যে শিক্ষার্থীদের যে চরম ক্ষতি হচ্ছে সেটা আমরা কিন্তু বিশেষ ক্লাস নিয়ে পূর্বে আমরা যেমন করেছি আমরা ভবিষ্যতেও সেটা পুষিয়ে নিতে পারবো বলে আমি মনে করি। একপেশে সিদ্ধান্ত মেধাশূন্যতার আত্মঘাতী কারণ হবে ভবিষ্যতে, এমনটাই বলছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষকরা। ভবিষ্যৎ প্রজন্ম যারা এই শিক্ষকতা পেশায় আসবেন তারা কিন্তু তাদের সেই আর্থিক সুরক্ষা বলয়টা থাকবে না, এবং আমরা যেটা শঙ্কা করছি যে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবেন না, এটি কিন্তু সমগ্র আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার কিন্তু ধ্বংস করে। ক্লাস ও পাঠাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। শিক্ষকরা যে আন্দোলন করতেছে এটার পর আমরা যে ভুগতেছি, আমাদের পরীক্ষা পিছাচ্ছে, আমাদের সবকিছু পিছিয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখা যায় ছাত্রদের কোনো গঠনমূলক কোনো আন্দোলন হয় সেই আন্দোলনের শিক্ষকরা সবসময় চুপ থাকে। শিক্ষকরা তাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে পৌঁছান, তাদের কথা, তাদের প্রতিবাদ সবকিছু যেন সরকার অবধি পৌঁছাক, কিন্তু আমরা চাই যে অনির্দিষ্টকালের জন্য এটা যেন খুব বেশি সময় দীর্ঘায়িত না হয়। শিক্ষকদের পাশাপাশি আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা ও কর্মচারীরা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বৈষম্যমূলক পে স্কেল এবং পেনশন স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এটি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন সেটি অযৌক্তিক।
দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অর্থমন্ত্রী নিজ কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইং মিং ইয়াং এর সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিবির সঙ্গে উন্নয়ন সহযোগিতার বিষয়ে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে। সংস্থাটি বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক। পেনশন স্কিম প্রত্যয় বাতিলে শিক্ষকদের দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, তাদের আন্দোলন যুক্তিসঙ্গত নয়। সরকার যেটা দিয়েছে প্রেস রিলিজ এইটাই। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কোনো কিছু মনে করেন? এটা করা উচিত না, আমার মনে হয় না এটা লজিক্যাল। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মধ্যে স্কিমের বিষয়ে আরও স্পষ্ট করল অর্থ মন্ত্রণালয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে গতকাল 1 জুলাই থেকে নিয়োগপ্রাপ্তরা পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন, আর সরকারি চাকরিজীবীরা আওতায় আসবেন 2025 সালের 1 জুলাই থেকে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, উন্নত দেশের পথ অনুসরণ করে চালু করা হয়েছে এই স্কিম। তবে বিশ্লেষকরা জানান, এটি তাড়াহুড়া করে বাস্তবায়নের বিষয় নয়। রিপোর্ট করছেন গোলাম মইনুল আহসান। প্রবাস, প্রগতি, সুরক্ষা, প্রত্যয়, সমতা, মোট 5টি সর্বজনীন পেনশন স্কিম চালু রয়েছে। যদিও এনে আগে খুব বেশি আলোচনা হয়নি, তবে চলতি অর্থ বছরের বাজেট পাশের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামলে নতুন করে আলোচনায় আসে পেনশন স্কিমটি। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বজনীন পেনশন ব্যবস্থায় 60 বছর বয়স থেকে পেনশন পাওয়ার বিষয় রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবসরে যান 65 বছরে। সেক্ষেত্রে আইনের সংশোধনী আনবে সরকার। যে একটা সাস্টেইনেবল পেনশন সিস্টেম করতে হলে পরে অবশ্যই সেটা ফান্ডেড হতে হবে, একটা ফান্ডের অধীনে চলতে হবে, এবং বিশ্বের দেশে দেশে কিন্তু ফান্ডেড পেনশনই আছে। প্রত্যয় স্কিমে 30 বছর চাকরি করলে আমরা বলেছি যে সম্ভাব্য মাসিক পেনশন হবে 1,24,660 টাকা। তাহলে 1,24,660 টাকাকে প্রতি মাসে ধরে 30 বছরে কত পায় সেটারে যোগ দেন। যদি পরেরটা তার থেকে বেশি হয় দেন কোনো কথা থাকার কথা না, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পরেরটার যোগফল বেশি। একটা স্কিম যখন ঘোষণা করেছে গত আগস্টে, এখন প্রত্যয় স্কিম করতে গেলে আমরা চালু করছি 1 জুলাইতে। একটা সময় তো আমরা নিয়েছি। এইভাবে সরকারি কর্মচারীদের প্যাকেজও ইন কোর্স অফ টাইম হবে। সরকারি স্বায়ত্তশাসিত সহ সব একসাথে স্কিম চালু না করায় এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। প্রথমে একটা প্রশ্ন আসে, যেটা সার্বজনীন পেনশন স্কিম, অতএব সরকারের যেটা প্রয়োজন ছিল সেটা সব জায়গায় একই সময়ে স্কিমটা চালু করা। সরকারি সংস্থা, সরকারি প্রশাসনে, স্বায়ত্তশাসন সংস্থা এবং প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় করুক, তারপর ধীরে ধীরে অন্য জায়গায় প্রাইভেট হিসেবে যেতে পারতো। তবে এটা আমার মনে একটা এই ব্যাপারে একটা যথেষ্ট প্রশ্ন দেখা যায়। ইতিমধ্যে অনেকগুলি সংস্থা কিন্তু তারা তাদের ভিন্নমত পোষণ করে তারা আসতে চাচ্ছে না, এবং যারা রাজি হয়ে যায় তাদের সংখ্যা খুব বেশি না, অতএব সার্বজনীন এটা বলা যাবে না। প্রত্যেক স্কিমে পেনশনভোগীরা আজীবন পেনশন পেলেও স্ত্রী কিংবা উত্তরাধিকাররা আজীবন পেনশন পাবেন না। চাকরিজীবীর মৃত্যু হলে তার সর্বোচ্চ 75 বছর পর্যন্ত পেনশন সুবিধা পাবেন নমিনিরা। আশা করি তিনি গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিদ্যুৎ বিল নিয়ে বেশ ঝামেলায় গ্রাহকরা। প্রিপেইড, মিটার কিংবা পোস্টপেইড গ্রাহক কারোরই মুক্তি মিলছে না বিলের হয়রানি থেকে। বিতরণ কোম্পানিতে অভিযোগ করে কোনো প্রতিকার মিলছে না। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, গ্রাহক প্রতি 1 পয়সা বেশি বিল করলে মাসে প্রায় 90 কোটি টাকা অতিরিক্ত আদায় করা হয়, আর 1 ইউনিট বিল বেশি হলে সেটির হিসেব 1000 কোটি ছাড়িয়ে যাবে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। দেশে বিদ্যুতের উৎপাদন ও ব্যবহার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে গ্রাহক হয়রানিও। বিদ্যুৎ ব্যবহার না করেই গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে বাড়তি বিল। পোস্টপেইড মিটারের ক্ষেত্রে ভুতুরে বিলের প্রচলন বেশ পুরনো। সেই অভিযোগ দূর করতে চালু হয়েছে প্রিপেইড মিটার। তবে এতে যেন আরও বেড়েছে গ্রাহকদের ভোগান্তি। আগে যা আমরা ব্যবহার করতাম, ফ্যান, লাইট, ফ্রিজ ইত্যাদি, এখনো সেটাই ব্যবহার করছি, কিন্তু বিল আগের তুলনায় দ্বিগুণ আসছে। যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও এর কোনো সুরাহা পাওয়া যায় না, এই জন্য অনেক ভোগান্তি। আমার বাড়ির কারেন্টের মিটারে এতদিন বিল আসতো 600-650, এখন এই মাসে হঠাৎ করে বিলের পরিমাণ দ্বিগুণ বেড়ে গেছে। গত মাসে 400 টাকা বিল আসছিল, এই মাসে 700 টাকা আসছে। এই বিল দেওয়া তো আমাদের জন্য একটু কঠিন। প্রতি মাসে 600 টাকা হলে বিদ্যুৎ
একটা বিদ্যুৎ বিল হয়ে যেত, এখন সেই টাকা প্রায় 1000 টাকা লাগে প্রতি মাসে। প্রিপেইড মিটারের ক্ষেত্রে ভাড়া নিয়ে প্রশ্ন রয়েছে গ্রাহকদের। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, অর্থ লোপাটের জন্য মিটারের ভাড়া নির্ধারণে কোনো আইন মানেনি বিদ্যুৎ বিভাগ। মিটার রিডাররা কখনো এলাকায় এসে মিটার রিডিং করে, এটা আমাদের কারো চোখে পড়ে নাই। গ্রাহকরা কখনো দেখতে পায় না যে মিটার রিডার আসলে কখন মিটার রিডিং নেয়। একটু জায়গা আছে বাগান বাড়ি, সেইটার উপর দিয়ে তারটা নিয়ে গেল, সেটার কোনো নাই। আর যখন মিটারটা আনতে যায় তখন মিটারের চার্জ দিয়ে আনে, পরবর্তীতে মিটারের বিলে তারা চার্জ নেয়। তা মিটার চার্জ যদি তারা নেয় তাহলে তারা যে জায়গার উপরে খাম্বাটা আছে খাম্বাটার বিলে মাসিক তাদের ভাড়া দেওয়া উচিত। মিটার চার্জটা বছর পর সারা বছর আমার দিতে হয়। আমরা ডিমান্ড চার্জটা আমরা বুঝি না, বলি যে আমরা জানি না, অফিস থেকে দেয় আমরা সেইভাবে দিই। আমাদের মনে করেন মরার পর খারার গাছে না, এই ব্যাপারটা এইভাবেই। একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে আমাদের বিলের পরিমাণ অনেক বেড়ে গেছে। বিদ্যুৎ বিলের মধ্যে নানান ধরনের চার্জ সংযোগ করা হয়েছে, যেগুলো এর আগে অতীতে ছিল না। অসঙ্গতিটা ধরা পড়েছে, সেটা হচ্ছে মিটারের ভাড়া নির্ধারণ করা। মিটারের ভাড়া নির্ধারণ করবে গণশুনানির ভিত্তিতে বিআরসি। আমার কাছ থেকে ভাড়া নেবে, কত নেবে, কেন নেবে, তার যৌক্তিক ব্যাখ্যা ভিত্তি থাকতে হবে। সেটা করা হয়নি। অবৈধভাবে মিটার ভাড়া নির্ধারণ করে আয় বাড়িয়েছে, সে মিটার ভাড়া তারপরে আবার তারা বাড়িয়েছে। এই মিটার ভাড়ারকেই যদি আপনি বিশ্লেষণ করেন গ্যাস খাত এবং বিদ্যুৎ খাতে, তাহলে বলতে হবে যে অবৈধভাবে যে পয়সা ভোক্তার কাছ থেকে আদায় করে তারা অর্থ উপার্জন করছে, আয় করছে, তা লুণ্ঠনের শামিল। মুনাফা বাড়াতেই বিতরণ কোম্পানিগুলো বিদ্যুতের অতিরিক্ত বিল আদায় করছে বলে মনে করেন ক্যাব উপদেষ্টা। যে বিদ্যুতের দাম 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, সেই বিদ্যুতের প্রতি ইউনিটে যদি 1 পয়সা কম বেশি করেন তাহলে প্লাস মাইনাস 90 কোটি টাকা ভোক্তাদের কাছ থেকে নেওয়া হয়ে যায়। সেটা যদি মাসে 1 পয়সা করে নেন তাহলে 1000 কোটি টাকার উপরে হয়ে যায়। মাসে তো একবার করে বিল আদায় করেন। তো এরকম ভাবে টাকা কত রকম ভাবে নেওয়া আছে। হঠাৎ করে জুন মাসে বিল কেন বাড়ে, সে বিষয়টি তো সবাই জানে কেন বাড়ে। বিআরসিকে পাশ কাটিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কারণেই বিদ্যুৎ জ্বালানি খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলেও মনে করে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে মিলে হত্যা করেছে তারই বড় মেয়ে। ক্লুলেস মামলাটির হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানিয়েছেন, হত্যার পেছনে রয়েছে অনৈতিক সম্পর্ক, রাজনৈতিক প্রভাব। সিআইডি প্রথমে আত্মহত্যা বলে মামলাটির ফাইনাল রিপোর্ট দিলেও 13 বছর পর হত্যায় জড়িত 3 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 13টা বছর আমরা যে কতটা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি আমার মার একটা বিচারের জন্য, কারণ আমার মা তো অনেক ভালো মানুষ ছিলেন। মায়ের খুনি মেয়ে, যা বিশ্বাস হচ্ছিল না নিহতের আরেক মেয়ে আর অভিযুক্তের ছোট বোনের, তাই তো এমন আক্ষেপ। সে যেরকম একটা ঘটনার সাথে সে জড়িত থাকবে আমি এটা কখনো ভাবতে পারিনি, কল্পনার বাইরে। আপনার বোন আপনাদেরকে কি বলেছিল? সে তো আমাদের সঙ্গে আমার মার খুনের বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে গেছে। 2011 সালের 14 জুন নিজের বাড়ির একটি ফ্ল্যাট থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয় সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসকে। 4 দিন পর মারা যান সেলিমা। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে তদন্ত করে সিআইডি। 4 বছর তদন্তের পর আত্মহত্যা উল্লেখ করে মামলায় সব আসামিকে খালাস দেয় সিআইডি। সেখানে তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে ঘটনা খুনও হতে পারে, আত্মহত্যা হতে পারে, তার ভিতরে একটা আত্মহত্যার ধারণা তারা দিয়েছেন আর কি। এই বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গ্রেফতার করা হয় ভিকটিমের বড় মেয়ে সহ 3 জনকে। এখন পর্যন্ত মূল কিলার পেয়েছি হলো সুবল কুমার রায়, আর তাকে সহযোগিতা করেছেন ভিকটিমের বড় মেয়ে সেলিমা খান মজলিসের বড় মেয়ে শামিমা খান মজলিস। আমরা এখন পর্যন্ত দেখছি যে সেটি আমাদের বক্তব্যের মধ্যে বলেছি, সেটি হলো যে এই সম্পর্ক দেখে ফেলার আগে জানছে এবং সেই সম্পর্ক সে মানা করছে, কারণ তার মা জানতেন, সে সবাইকে বলে দেবে। এই চক্ষু লজ্জা বা এই আর এই ওনার
হয়তো ওনারও তো একটি পলিটিক্যাল ক্ষমতা আছে, সেইটি তার সহ্য করার ক্ষমতা হয়তো নাই। এই কারণে ইনি আতঙ্কিত হয়ে পড়েছেন, তার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। যেদিন এই ঘটনাটাই ঘটেছে, তাকে গুরুতর জখম করার সেই দিন ভোরবেলা সেলিমা খান মজলিস ছাদে উঠেছিলেন, উনি দোতলায় থাকেন, পায়চারি করতে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছো, তোরে খুন করে ফেলবো। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আরেকটি পোজ দেন। ভুক্তভোগীর মেয়ের অভিযোগ, প্রভাবশালীদের চাপে মামলাটির তদন্ত প্রথমে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন এই যে শাহ মিজানুর রহমান স্যার এসে বলে গেছেন যে আমার মা আত্মহত্যা করেছেন, সে এত বড় অফিসার হয়তো সেই কথা বলতে পারেন না, সে তো কোনো দলের নেতা, সেটা পুলিশের কর্মকর্তা। মামলার তদন্তে আরও কেউ জড়িত থাকার বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছে না পিবিআই। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। টানা বৃষ্টির প্রভাবে লাগাম ছাড়া সবজির দর কেজিতে 100 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 160 টাকা দামে। 3-4 দিনের ব্যবধানে প্রায় সকল সবজির দামই দ্বিগুণ। বরবটি, করলা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। সরবরাহ কমে যাওয়ার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এদিকে আগামী 5 জুলাই পর্যন্ত টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিনের বৃষ্টিতে অস্থির সবজির বাজার। বৃষ্টি শুরুর আগে যে বেগুন ছিল 50 থেকে 60 টাকা কেজি, সেটির দাম এখন 3 গুণের চেয়েও বেশি। বেগুন হলো বর্তমান হলো 150 থেকে 160 টাকা কেজি। অন্যান্য সবজির দামও দ্বিগুণ। 100 টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি। কাঁকরোল কিনছে আপনার 100 টাকা কেজি, আর চিচিঙ্গা কিনছে আপনার 100 টাকা 120 টাকা কেজি। একটু দাম একটু বেশি অন্য দিনের চাইতে। আমি জিজ্ঞেস করলাম দাম কেন বেশি, এত বেশি কেন? তখন বললো যে তারা পানি নাকি পানি উঠছে, পানি ওঠার কারণে মাল আসতে পারে না। বাজারের পরিস্থিতি সবই তো ঊর্ধ্বমুখী আর কি, এখানে আর কিছু বলেন। সব নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন সরবরাহে ঘাটতি এর কারণ। শুধু সবজি না, সর্বক্ষেত্রে সর্বজিনিসই দাম বাড়ছে, ক্রেতার ক্ষমতার বাইরে। মালে যেখানে তো 2 টাকা, এখানে 1 টাকা, মালে আমদানি একটু কম, আর কৃষক তো জমিতে চাইতে পারতেছে না, উৎপাদন কম, মালের দাম একটু বেশি। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে চলমান বৃষ্টিপাত থাকতে পারে আরও 3 থেকে 4 দিন। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে, বিদায় এই বৃষ্টির ধারা অব্যাহত আছে এবং আমাদের এখন পর্যন্ত যে প্রেডিকশন, আমাদের যে ডাটা অ্যানালাইসিস, আমাদের যে বিভিন্ন মডেল আউটপুট, সে অনুযায়ী আগামী 5 তারিখ বা কোথাও কোথাও 6 তারিখ পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তবে শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। জাতীয় সংসদ অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তারা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা জানান, বাজার নিয়ন্ত্রণ না করলে সরকারের সকল উন্নয়ন বিফলে যাবে। দ্রব্যমূল্যের লাগামহীন গতির কারণে মানুষ কষ্টে আছে। নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় মানুষের দুর্ভোগ আরও বাড়ছে বলে অভিযোগ করেন তারা। জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক বলেছেন, দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে 1 কোটি পরিবারকে ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে। ভবিষ্যতে স্থায়ী দোকানের মধ্য দিয়ে টিসিবি পণ্য দেওয়া হবে বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এখন যারা এমপি মন্ত্রী হচ্ছেন তারা লুটপাটের রাজনীতির আরেকটি অংশ। তাদের ভোটের দরকার নেই, জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের। বিকেলে চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে বিভাগীয় শ্রমিক দলের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, শ্রমিক জনতা সবাইকে নিয়ে আগামী দিনের আন্দোলনে সফল হতেই হবে। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিদায় করার কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। যারা এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এরা সবাই হচ্ছে লুটপাটের রাজনীতির একটি অংশ। এই যে এই বর্তমান সরকার যে লুটপাট করছে তার অংশ হিসেবে কিন্তু এই লোকগুলো রাজনীতিতে আসছে। এদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, এদের ভোটের প্রয়োজন নাই,
এদের জবাবদিহিতার কোনো প্রয়োজন নাই। এরা জনগণের কাছে দায়বদ্ধ নয়। আপনি তাদের মাধ্যমে এই শ্রমিকদের যে ন্যায় দাবি সেটা কোনোদিনও পূরণ হবে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ, মধ্য এবং পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইং মিং ইয়াং। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী কার্যালয়ে ইং মিং ইয়াং এর নেতৃত্বে একটি ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। ২০২৪-২৫ অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ২২৭টি প্রজেক্টের মধ্যে এডিবির সহায়তায় বাস্তবায়িত প্রজেক্ট 10টি, যার আর্থিক বরাদ্দের পরিমাণ 22,355 কোটি 71 লাখ টাকা। বাংলাদেশ ও স্থানীয় সরকার বিভাগের অন্যতম আর্থিক সহযোগী হিসেবে এডিবির সহায়তা অব্যাহত থাকবে আশা প্রকাশ করেন তিনি। সম্প্রতি বাংলাদেশের উপকূলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমাল এবং সিলেট বিভাগ সহ অন্যান্য অঞ্চলে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে মঙ্গলবার শাহবাগ মোড়ে অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে 1 ঘণ্টা অবস্থান শেষে বিকেল 4:45টার দিকে তারা অবরোধ তুলে নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, দাবি আদায়ে আগামীকাল বেলা 2:30টায় আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। দেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ব্যানারে একই সময়ে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। তারা নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এবং বাটা সিগন্যাল ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। উৎসব মুখর পরিবেশে হয়ে গেল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি WUST এর সমাবর্তন 2024। স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া সিটি হাই স্কুলের সমাবর্তনে অংশ নেন 213 জন শিক্ষার্থী। তাদের হাতে তুলে দেওয়া হয় গ্রাজুয়েশন সনদ এবং সম্মাননা। প্রধান অতিথি এবং কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য কংগ্রেসম্যান গ্যারি কোনেলি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর এবং চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। সমাবর্তনের অন্যতম বক্তা ছিলেন ভার্জিনিয়া হাউস অব ডেলিগেটসের সদস্য ক্যারেন কিজ গ্যামেরা। আরো কিছু খবর এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অংশ হিসেবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে স্থায়ী সনদ প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুদ্দিন, উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ক্যাপ্টেন শেখ মোহাম্মদ সালাউদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রধান ও বিভাগীয় চেয়ারপারসন সহ অনেকেই। 2024 সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 41তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। ব্যাংকের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান, পরিচালক ও ইউসিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক বজল আহমেদ, ভাইস চেয়ারম্যান আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক নাসিম কামাল ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রশিদ সহ অন্যরা। স্মার্ট বাংলাদেশ অ্যান্ড লেস পসিবিলিটিস থিম নিয়ে দ্বিতীয় বছরের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশ স্টার্ট আপ সামিট। ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাঙ্করলেস বাংলাদেশ এর ফান্ডিং পার্টনার অ্যান্ড সিইও রাহাত আহমেদ এবং আইডিএলসি ভিসি ফান্ডের অন্যতম পার্টনার মুস্তাফিজুর খান। আরও উপস্থিত ছিলেন ইকোসিস্টেম বিল্ডারদের মধ্যে লাইট ক্যাসল পার্টনার্স এর সিইও বিজন ইসলাম এবং বিল্ড বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ইরাত কাউসার। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সিলেট জেলা বিএনপি। গোয়াইনঘাট উপজেলায় প্রায় 6 শতাধিক মানুষের মাঝে খাদ্য ও নগদ অর্থ দেওয়া হয়। জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদের অর্থায়নে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সহ অনেকেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বেনজির ও মতিউর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহা দম্পতির বিরুদ্ধে চার্জশিট। দুর্নীতি রুখতে জনগণকে আহ্বান হাইকোর্টের।
সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির ফের অবনতি। খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত। বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম জিয়া। ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।